নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করা হয়েছে। ইসি প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হিসেবে শাপলা চাওয়ার প্রেক্ষাপটে শাপলা কলি নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হলো। ইসি সচিব আক্তার আহমেদের স্বাক্ষরে বিকেলে এই সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এতে 119টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এর আগে গত 24শে সেপ্টেম্বর 115টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল ইসি। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়ে দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন শাপলাগুলি যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আগের 16 প্রতীক বাদ দিয়ে নতুন 119 প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করেছে শাপলাকলি রাখা যেতে পারে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপি বরাবরই শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে একথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুব শক্তি। এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দিতে ইসির প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। সরকার যদি জনগণের সামনে বিল প্রকাশ করে, জনগণ এটা দেখবে, দেখে বিচার করবে, তারপরে আমরা সাইন করব। আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো সাইন করতে চাই না। এমনি জামায়াত একটি মুনাফিকি দল বলে বাংলাদেশে একটি কথা প্রচলিত রয়েছে, আমরা সেটা এখন বলতে চাই না, কারণ তারা অনেক ভদ্র ব্যবহার আচরণ বাংলাদেশের সামনে করা শুরু করেছে। 71ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, 24ও এসে এখন মাথায় ভূত চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদ গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদ গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএমআরবি জানাচ্ছেন বাকিটুকু। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে। প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য বিরাজ করছে, যা দুর্ভাগ্যজনক। একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতিতে পাশ করা হবে, আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে, এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। তবে কোনো কিছুই নির্বাচনের উপর প্রভাব ফেলবে না উল্লেখ করে রাজনৈতিক দলগুলো আরও দায়িত্বশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না, এত এই মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কী ধরনের আচরণ করছেন। জুলাই সনদ ও গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলেও জানান আসিফ নজরুল। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন, এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো, আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত্য হওয়া কয়েকটি দফা অগোচরে সংশোধন করেছে ঐক্যমত্য কমিশন।
তাই কমিশনের সঙ্গে প্রায় 1 বছরের আলোচনা ছিল জাতির সঙ্গে প্রতারণা। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট কখনোই মেনে নেবে না বিএনপি। এই সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতিকে বিভক্ত করা জাতীয় ঐকমত্য কমিশনের কাজ নয়। মাহবুব সৈকতের আরো তথ্য। সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশ নিয়ে দলের অবস্থান তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এই সুপারিশকে বিএনপি অগ্রহণযোগ্য মনে করে জানিয়ে এর পেছনে যুক্তি তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গণভোটের বিষয়ে কমিশনের সুপারিশমালার বিষয়টিকেও অযৌক্তিক বলে মনে করে বিএনপি। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। সাংবিধানিক পরিষদ এবং স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের সুপারিশসমূহ বাস্তবায়নের যে প্রস্তাব করা হয়েছে তাও বিধিসম্মত নয় বলে জানান বিএনপি নেতারা। কমিশন কিছু সুপারিশ পেশ করেছে, আমাদের আপত্তিটা ওই জায়গায়। আমরা চাই সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করা, জাতির মধ্যে অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে। তবে নির্বাচন নিয়ে অনাস্থা নেই বলে জানিয়ে দেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। আমরা সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে দ্বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তরণ করতে পারি, সেটাই আমাদের। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, আর সেই রায়ে নির্বাচন চায় জামায়াত। তিনি বলেছেন, বিএনপির জন্য আমরা ছাড় দিয়েছি। এনসিপি একটা প্রস্তাব দিয়েছিল, বিএনপি সেটার বিরোধিতা করেছে, সেক্ষেত্রেও জামায়াত তাদের পক্ষ থেকে ছাড় দিয়েছে। দুপুরে রাজধানী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে নানা পায়তারা চলছে দেশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টির জন্য। এই কথা জানিয়ে মোহাম্মদ তাহের আরও বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করেনি জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশন চেয়েছিল সব সিদ্ধান্তে শতভাগ একমত করা। নির্বাচনের আছে 90 দিন। এখন যদি নোট অফ ডিসেন্ট পাঠানো হয় প্রতিদিন, তাহলে জনগণকে বিভ্রান্ত করা হবে। এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, দুটি প্রস্তাব, একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট, আর একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। জুলাই সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। নভেম্বরে গণভোট সহ নানা দাবিতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসির কাছে স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলেও মনে করেন তারা। প্রতিবেদন ইলিয়াস মাতবরের।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দল। পরে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক ও নভেম্বরে গণভোট সহ নানা দাবিতে স্মারকলিপি দেয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতার রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে, সেই জন্যেই জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দল প্রস্তাব করেছি যে জুলাই জানিয়ে স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ইসলামী দলগুলোর দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। নভেম্বর মাসে গণভোটের আয়োজন করা এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করা। আর দ্বিতীয় হলো আরপিও সংশোধনীতে যারা আপত্তি করছে কোনো দল, এখানে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না, এই সংশোধনী এটা বহাল রাখতে হবে। স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী 3 তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণপূর্বক নতুন কর্মসূচি দেবেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছরে ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে জাতির মানবতা ও মনুষ্যত্ব ধ্বংস হয়েছিল, পাশবিকতা তৈরি হয়েছিল, কিন্তু সবকিছু বিদায় করে 2024-এর 5ই আগস্ট 1400 ছাত্র জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশ তৈরির অভিযাত্রা শুরু হয়েছে। দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প 2025 উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কথা বলেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের অর্থনীতি লুটপাট, দুর্নীতি সহ সবকিছুকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু সবকিছু বদলে নৈতিকতার ভিত্তিতে জাতি গঠন করতে চায় জামায়াতে ইসলামী। মহান আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া করেন, এদেশের মানুষ যদি আমাদেরকে ভালোবেসে আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এবং আমরা যে দেশ গড়ে তুলবো, সে দেশটা হচ্ছে মানবিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ নাম দিয়েছি। তার কারণ হলো দীর্ঘ 17 বছরের গণভোট নির্বাচনের আগে না পরে হবে। জামায়াত ও বিএনপিকে এই বিতর্ক থেকে বের হয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে ডিআরইউতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতে পথরেখা শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে বিএনপি ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে বলেও অভিযোগ করেন এই এনসিপির নেতা। এ সময় সংস্কার কমিশনের সুপারিশমালা ড্রাফট প্রকাশ্যে আনার দাবি জানান এনসিপির এই মুখ্য সমন্বয়ক। কয়েকটি দল এবং মিলিটারির মধ্যে ভাগ বটোয়ারা যে কমিশনটা গঠিত হয়েছে, সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে, এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কিভাবে সুন্দর সুষ্ঠু ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্ক জড়াবো না, কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়ে আছি। তর্ক বিতর্ক পরিহার করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং সার্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। বিকেলে রাজধানী বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিষয়টির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন তিনি। এই তর্ক বিতর্ক, এই অহেতুক অহমিকাবোধ এবং বিতর্ক এবং ঐকমত্যে আমরা পৌঁছাতে না পারি। আমার আশঙ্কা যে আমাদের
প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, এই দায়ভারটা ওনার উপরে যাবে যে উনি সবাইকে জাতিকে ঐক্যমত্য করতে পারলেন না, এবং এমনও হতে পারে আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ওনার পদ থেকে। উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে এবং আগামী দিনের নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে এবং একটা ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে ১৬তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে ২১ অক্টোবর আলোচিত মামলায় সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বাইজিদ বোস্তামির ভাই কারিমুল। পরে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করে। এদিকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন ১৮তম দিনে গড়িয়েছে। টানা ২ সপ্তাহেরও বেশি সময় ধরে শিক্ষকরা রাজধানীর রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও এখনো জাতীয়করণের প্রক্রিয়া সম্পূর্ণ করেনি, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেবেন। এর আগে বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়, কিন্তু শিক্ষকরা উত্তেজিত হয়ে সড়ক থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরুর চেষ্টা করলে জল কামানো টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। এই সময় আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন, জিওসি আর্টক ও সেন্টার কমান্ড্যান্ট। এই সময় সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সম্মেলনে যোগ দেন সেনাবাহিনীর সিনিয়র অফিসার, আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের ব্রিগেড ও ইউনিট অধিনায়কগণ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর ১০টি বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনা আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন। তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশব্যাপী 10টি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী নির্বাচিত হয়। এই প্রথম দৃষ্টিতে যেটা দেখা গেল তার ভিত্তিতে আমি পলিসি করলাম, তারপর চলতে চলতে আবার অন্য জিনিস দেখলাম, তার সঙ্গে পলিসি অ্যাডজাস্টমেন্ট হলো যে আমি এই পলিসি এইভাবে অ্যাডজাস্ট করলাম। কাজে প্রতিনিয়ত যদি আমি অ্যাডজাস্ট করতে পারি, সঠিকভাবে করতে পারি, তাহলে সহজে গিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো। এবারে দেশের ডেঙ্গু পরিস্থিতি। দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে ১৯৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২ জন, খুলনা বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ৫৬, রাজশাহী বিভাগে ৬৩, রংপুর বিভাগে ১৩ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় ৪ বছরের এক শিশুকে। দীর্ঘ ১ সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র্যাব ৪। এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে
র্যাব 4-এর উপপরিচালক মেজর আব্বার ফয়াসাদ সাদি জানান, এই চক্রের অন্যান্য সদস্য ধরতে অভিযান চলমান রয়েছে। রিপোর্ট শিমুল খানের। এক ব্যক্তির হাত ধরে খুব স্বাভাবিকভাবে চলে যাচ্ছে তানহা পাখি নামে 4 বছরের এক শিশু। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। তারপর নিখোঁজ ছিল 7 দিন। তানহা পাখির বাবা জানান, 23 তারিখ সন্ধ্যায় তানহা পাখি মিরপুর 11 নম্বরের নিজ বাসার সামনে খেলছিল। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। দরবেশে যে একজন ফোন দিছিল, উনি বলছে যে জিনের থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। কান্নাজড়িত কণ্ঠে তার দাদি জানান, 11 মাস বয়সে মাকে হারিয়ে বাবার আদরে বড় হন তানহা। বলেন, দরবেশের ফোন দিয়ে জানায় গায়েবী শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয় তানহাকে। ধাপে ধাপে নেওয়া হয় টাকা। আমরা অনেক কষ্ট পাইছি, এই যে কাম যে করলো, কেন করলো, আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। ওনাদেরকে আপনি ধন্যবাদ দেই। অপহরণ হওয়া তানহাকে উদ্ধারে মাঠে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4। বিভিন্ন জায়গায় অভিযানের পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 29শে অক্টোবর আমরা একটা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা করে আমরা 4 বছরে একটা কন্যা শিশু অপহরণপূর্বক উদ্ধার এবং এই অপহরণের সঙ্গে সরাসরি জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং ছায়া তদন্তের এক পর্যায়ে আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আসে। যে ভিডিও ফুটেজটা আমাদের জন্য খুবই টার্নিং পয়েন্ট ছিল। তো ভিডিও ফুটেজ দেখার সাথে সাথে আমরা যেটা পরিলক্ষিত করলাম, এটা কোনো নিখোঁজের ঘটনা নয়, কমপ্লিটলি একটা ফ্রেশ অপহরণের মামলা। র্যাব বলেন, এভাবে অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়। অপহরণে কী ধরনের দ্রব্য বা রাসায়নিক ব্যবহার করা হয়েছে ফরেনসিক প্রতিবেদনের পর জানা যাবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। হেমন্তের আগমনে ঘরে ঘরে নবান্ন উৎসব চলছে। কিছুদিন আগে বন্যা ও অতিবৃষ্টির পরেও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় রোপা আমন ও বোনা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই সফলতা এসেছে। 2 উপজেলার সর্বত্র কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন জমির ধান কেটে ঘরে ওঠানোর কাজে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন জোবায়ের রহমানের। যতদূর চোখ যায় মাঠ জুড়ে শুধু সোনালী ধান, চারদিকে মৌ মৌ গন্ধ। সরেজমিনে ঘুরে দেখা গেছে আমন ধানের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফসলের মাঠ জুড়ে। ইতোমধ্যে শুরু হয়েছে ধান কাটা মাড়াইয়ের কাজ। বৃষ্টির কারণে কৃষকের ফসলে আমন ধানের ফলন ভালো হয় আশায় বুক বাঁধছেন কৃষকরা। ইতোমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো, ফলে কৃষকের চোখে মুখে আনন্দ। আমি লাগাইছিল তেজি গোল্ড ফলন ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। 1.5 একর জায়গা আমি 87 বুনছি, দেখেন তার ফলন ইনশাল্লাহ প্রায় শতকে 1 মণ করে ধান করবে। আমার ফলন অনেক ভালো। তবে চাষিরা বলছেন ফলন ভালো হলেও সার, বীজ ও ঔষধের দাম বেশি। খরচ বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি, কামলার দাম বেশি। আমরা তো কৃষি মানুষ, আবাদ না করে তো পারি না। আল্লাহর রহমতে ভালো হয়েছে। সারের দাম বেশি, ধানের দাম একটু কম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৭,৯২০ হেক্টর জমিতে বোনা আমন ও ৩,৪৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। ৭,৯২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, এর মধ্যে ৩,৪৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যার মধ্যে আধুনিক জাতগুলোও আমরা চাষ করেছি। আগাম পানিতে যে রোপা আমনগুলো করা হয়েছিল, বোনা আমনগুলো করা হয়েছিল, 2-1টা জমিতে কর্তন শুরু হয়েছে। আমরা আশা করতেছি 8 থেকে 10 দিনের মধ্যে পূর্ণদমে আমাদের উপজেলায় রোপা আমনের কর্তন শুরু হবে। কৃষকরা কঠোর পরিশ্রমে উৎপাদিত ধানের সঠিক মূল্য পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। জোবায়ের রহমান, মাই টিভি নিউজ।